জ্বালানি তেল সরবরাহ এবং সংকট নিয়ে দুশ্চিন্তা যেন কাটছেই না। এই বিষয়টি নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন, জানাবেন সবশেষ তথ্যটি। আমরা শুরুতেই তেজগাঁও থেকে আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে জানতে চাইব। আকাশ, আপনি এখন তেজগাঁওর কোন পাম্পটিতে রয়েছেন? তারা সরবরাহটা কিভাবে করছেন এবং তাদের মজুতের প্রক্রিয়াটা কেমন কেমন মজুত রয়েছে তাদের কাছে? তানভীর, যদি শুরুতে আপনাকে বলে রাখি, মজুদের বিষয়টা যদি আসে, সেটি হচ্ছে আসলে যে পরিমাণ মজুদ হোক না কেন, কিন্তু যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ আসলে মজুদ কোনো পাম্পেই নেই। কারণ প্রত্যেকটি পাম্পে আমরা দীর্ঘ সারি দেখছি যেখানে তেল দেয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি পাম্প থেকে দেখাচ্ছিলাম যেখানে আসলে তেল দেয়া একেবারেই বন্ধ। অনেকগুলো গাড়ি আসছে, এসে এসে কিন্তু তারা চলে যাচ্ছে তেল না পেয়ে। আর এখন আমরা ঠিক একই এলাকার আরেকটি, তেজগাঁও এলাকার যে আরেকটি পেট্রোল পাম্প আছে, ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে আসলে প্রায় সময় তেল পাওয়া যায়। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখানে দীর্ঘ লাইন ধরে কিন্তু প্রত্যেকটা গাড়িকে এই তেলগুলো দিতে হয়। এখনো যে লাইনটি আছে সেটি কিন্তু জাহাঙ্গীর গেট ফেলে গিয়েছে। কারণ ঢাকা শহরের অনেকগুলো পেট্রোল পাম্প, 100টিরও বেশি কিন্তু পেট্রোল পাম্প ঢাকায় রয়েছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প প্রায় সময় তেল দিতে পারছে না। আর যখন দিতে পারছে তখনও কিন্তু তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খুবই কম দিতে পারছে। এখানে আসলে বেশ কিছু বিষয় উঠে আসছে। যুদ্ধ পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নানান ধরনের সমস্যা হচ্ছে। তবে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা তেলের যে সংকট, সেটি সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। আর সেই হিসাবে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যেমন উৎকণ্ঠা রয়েছে, তেমনি উদ্বেগের জায়গা থেকে তারা কিন্তু অনেকে, যেখানে এক এক সময় এক একজন মানুষ 200 থেকে 300 টাকা তেল নিত, তারাও কিন্তু এখন চেষ্টা করছে তাদের পুরো টাঙ্গিটা ফিল আপ করে তেল নেওয়ার জন্য। এই সংকটও কিন্তু এখন এসেছে, যে কারণে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যাদের চাহিদা যতটুকু, তারা যেন ঠিক ততটুকু তেল ক্রয় করে। সেই হিসাবে এখন পর্যন্ত আমরা দেখছি, আমরা এখন যে ফিলিং স্টেশনে আছি, এখানে কিন্তু এখন 600 টাকা করে আসলে তেল দেওয়া হচ্ছে প্রত্যেকটি মোটরসাইকেলকে। আর প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা দেখছি অকটেন দেওয়া হচ্ছে প্রায় 2000 টাকার। এভাবে কিন্তু তারা তেলটাকে আসলে সমন্বয় করার চেষ্টা করছে। কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ চেষ্টা করছে তেলের যে মজুদ সেটি যেন আরো বাড়ানো যায়। সেই হিসেবে তারা তেল বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করারও চেষ্টা করছে। এখন আসলে সময় বলে দিবে কতটুকু আসলে এই অবস্থা কতদিন পর্যন্ত আগাবে। তানভীর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরো দুজন সহকর্মী শরীয়তপুর এবং গাইবান্ধা থেকে নুরুল আমিন রবিন এবং আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছেন। আমরা শুরুতে রবিন, আপনার কাছে একটু জানতে চাইবো শরীয়তপুরের চিত্রটা কেমন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তানভীর, শরীয়তপুরের চিত্র কিন্তু একটু আগে যেমনটি শুনছিলাম তেজগাঁ থেকে, অনেকটা একই ধরনের এই মুহূর্তে রয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি জেলার সবচেয়ে কাছে, এবং যেই পেট্রোল পাম্পটিতে অন্যান্য সময় এখানকার যে সকল চালক এবং গ্রাহকরা রয়েছেন তারা সাধারণত তেল পেয়েছিলেন এতদিন, কিন্তু আজকে কিন্তু এই পাম্পটির তেল সরবরাহ বন্ধ রয়েছে। তুলনামূলক ভাবে শুধুমাত্র কিছু বাস এবং ট্রাকের জন্য ডিজেল সরবরাহ এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যক্তিগত পরিবহনের জন্য মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস কোনো ধরনের অকটেন বা পেট্রোলের বিক্রয় কিন্তু গতকালকে থেকে এই পাম্পটিতে বন্ধ রয়েছে। এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমি এখানে এখন থেকে আরো 30 মিনিট আগে পৌঁছেছি। তবে তাদের পাম্পের কার্যালয়টি খোলা থাকলেও সেখানে কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারী কাউকে আমরা খুঁজে পাইনি। শুধুমাত্র ডিজেল যারা সরবরাহ করছেন তারা এখানে রয়েছেন। তাদের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে এখানে মূলত সরবরাহ কখন নাগাদ আবার নতুন করে তেল আসতে পারে। তো সে ব্যাপারে তারাও কিন্তু কোনো নিশ্চিত করে তথ্য জানাতে পারেনি। একই ধরনের চিত্র কিন্তু রয়েছে শরীয়তপুরের যেই আরো 9টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে অন্তত 5টি ফিলিং স্টেশনের সাথে আমার আজ সকালে কথা হয়েছে। প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু তেলের সরবরাহ বন্ধ থাকায় তাদের বিক্রিও বন্ধ রয়েছে। দূর দূরান্ত থেকে গ্রাহক যারা রয়েছেন তারা আসছেন, তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে তেল বিক্রির একটা প্রক্রিয়া তারা শুরু করেছিল, কিন্তু শুরুতেই সেই প্রকল্পটিরও কোনো দৃশ্যমান অগ্রগতি কিন্তু আমাদের চোখে পড়েনি। যার কারণে এই মুহূর্তে তেল নিয়ে কিন্তু মোটামুটি একটি সংকট শরীয়তপুরের যে 9টি ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটিতেই আমরা লক্ষ্য করেছি। তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর রবিন, থেকে ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের খবর জানছিলাম। মামুন, আপনার কাছে একটু গাইবান্ধার পরিস্থিতি জানতে চাই। আপনার পেছনে বিশাল লাইন দেখতে পাচ্ছি মোটরসাইকেলের, তেল কি দিচ্ছে?
হ্যাঁ তানভীর, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা ফিলিং স্টেশন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে। তো আমি যেটা জানতে পারছি ট্র্যাক অফিসারের নিয়োগের মাধ্যমে এখানে তেল দেওয়া হচ্ছে এবং এখানে ড্রাইভিং লাইসেন্স দেখছে এবং হেলমেট আছে কিনা সেটা দেখছে। তো আমি অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এনারা গতকাল রাত থেকে কিন্তু এখানে অবস্থান করছে। তো এই গাইবান্ধা এটা গাড়িয়াপুর সড়ক, এই সড়কের উপরেও কিন্তু মোটরসাইকেল এবং যানবাহনগুলো রাখার কারণে কিন্তু তারা হচ্ছে এখানে যানজট লেগে আছে। আমি যদি জানি যে শত শত বাইকাররা কিন্তু বাইক চালকরা তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু অবস্থান করছে তেল নেওয়ার জন্য। এখানে 500 টাকা করে প্রতিজনকে কিন্তু আপনার তেল দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে জানাই যে এই গাইবান্ধা শহরে যে আরও পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু কাদির পেট্রোল পাম্প, রহমান পেট্রোল পাম্প, এইখানে কিন্তু গত 3 দিন থেকে কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল এইটার কিছুই নেই এখানে। আপনার হচ্ছে এখানে এসে মানুষজন ঘুরে যাচ্ছে। এখানে আপনাকে যদি জানাই যে ডিজেলটা যেটা রয়েছে এই ডিজেলটাও কিন্তু পাচ্ছে না। সামনে কিন্তু বড় আবাদ চলছে, কিন্তু এই বড় আবাদের ক্ষেত্রে কিছুদিন পরে কিন্তু যদি এই সমস্যার সমাধান কেটে না যায় তাহলে কিন্তু বড় আবাদ আশঙ্কায় রয়েছে, হুমকির মুখে রয়েছে। তারা কৃষকরা কিন্তু ডিজেল না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু সেচ যত্ন দিতে পারবে না। আর এখানে যদি বলি বাইকটা কিন্তু মোটরসাইকেলে যারা পাচ্ছেন না তেল, অনেকে কিন্তু ঘুরে যাচ্ছেন। এভাবেই কিন্তু চলছে গাইবান্ধার পেট্রোল পাম্পগুলোতে বাইক চালকদের এবং তেল নিতে আসা মানুষের ভিড়। জি মামুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন তেল সংকটের উপায় এবং সেই বিষয়গুলো আসলে রাজধানীতে কেমন প্রভাব ফেলেছে এবং রাজধানীর বাইরের প্রভাবটা কেমন, সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।